আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এই বিভাজন হতে দেবে না। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায়। মহাসচিব বলেন, দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে ছাত্রদলকে। ইতিমধ্যে দেশ গঠনের দায়িত্ব পেলে প্রথম এক বছরের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা সাজানো হয়েছে বলেও জানান তিনি। সেই সাথে সকল ধরনের অপপ্রচার মোকাবেলায় ছাত্রদলকে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। গত 14 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বলে জানান ডাক্তার জাহিদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য দেয়া হয়েছে কিনা জানাবেন। তানি, আপনি যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, গতকাল ডাক্তার AZM জাহিদ সংবাদ সম্মেলন করে যেটা বলেছিলেন ঠিক সে অবস্থাতেই আছে, এমনটাই আমরা জানি। নতুন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি। আরেকটা বিষয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে দল। তবে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কর্তব্যরত ডাক্তাররা যদি পরামর্শ দেন যে বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছে, তার শারীরিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে, তাহলেই একমাত্র তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে এমনটাই আমরা জানতে পেরেছি। তা নিয়ে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে অনেকেই বলছেন বেলা 11:05 ডাক্তার জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য, এবং তারা বরাত দিয়েছেন বিএনপি মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমনের। তবে কিছুক্ষণ আগেই আমি কিন্তু আতিকুর রহমান রুমনের সঙ্গে কথা বলেছি এবং তিনি একটা বিষয় নিশ্চিত করেছেন যে ডাক্তার জুবাইদা এখন পর্যন্ত তিনি হাসপাতালে আসেননি এবং এ কারণেই হয়তোবা খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত নতুন কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। আতিকুর রহমান রুমন যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে 1:30 নাগাদ বেগম খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থার খোঁজ দিতে ডাক্তার জুবাইদা আসতে পারেন এবং তিনি আসার পরে যদি ডাক্তারদের সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য থাকে সেটি হয়তো বা ডাক্তার AZM জাহিদের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন। তাই এই ছিল এভারকেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা। পরবর্তী সংবাদে কোনো নতুন তথ্য পেলে আপনাকে আমরা জানাবো, আপনার মাধ্যমে দেশবাসীকে জানাবো। জি, ধন্যবাদ আপনাকে। দলীয় প্রার্থী ঘোষণার 1 মাস পার হলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় বিএনপির শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আসন সমঝোতা নিয়ে দর কষাকষিতে ঝুলে আছে জোটের ভবিষ্যৎ। বিএনপি যেসব আসনে ছাড় দেবে সেগুলো দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণার তাগিদ মিত্রদের। আর বিএনপি নেতারা বলছেন, প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করা হবে, যোগ্যদেরই ভোটের মাঠের লড়াইয়ে নামাবেন তারা। আরও জানাচ্ছেন রুদ্র রফিক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শুরুতে প্রথম ধাপে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর ঠিক এক মাস পর গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বাকি 63 আসনের মধ্যে 36 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আরও 24টা সেগুলো হচ্ছে আমরা আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব। দলীয় প্রার্থীর নাম ঘোষণার মাস পেরোলেও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তাই শরিক দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। জোট সঙ্গী যারা আছেন তারা আসলে এটা নিয়ে খুবই বিব্রত আছেন। আমার মনে হচ্ছে যে একদিন, এখন এটা 1 বছরের সমান, একটা মুহূর্ত দেরি না করে বিএনপি যে আসনগুলো দেবেন সেটা ডিক্লেয়ার করে দেওয়া দরকার। বিএনপির যুগপৎ আন্দোলনের বেশ কিছু দল এখনও দর কষাকষি করছে। আলোচনার মধ্য দিয়ে তারা বুঝে নিতে চায় তাদের সর্বোচ্চ প্রাপ্য। বেশ কিছু আলোচনা হয়েছে, আরও কিছু আলোচনার প্রয়োজনীয়তা আছে। আলোচনা সমাপ্ত হলেই আমরা জোটের বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত জানাতে পারব। সম্মানজনক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করা, কারণ হচ্ছে যে বিএনপির সাথে বোঝাপড়াটা আমাদের দীর্ঘদিনের। যেসব আসনে শরিক দলের নেতাদের নজর রয়েছে সেরকম বেশ কয়েকটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা 8 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেখানে আমার নির্বাচন করবার কথা, তো সেখানেও দেখলাম বিএনপির একজন বড় নেতার নাম কোনো জায়গাতে তারা শূন্য রেখেছেন। এটা নিয়ে মঞ্চের মধ্যে ক্ষোভ এবং একটা উষ্মার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা বলছেন শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক তারা। খুব দ্রুতই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। আমাদের সমমনা কিছু দল আছে, তাদের জন্য কিছু আমাদের আসন, সম্ভাব্য আসন, সেটা আমরা ব্লক করেছি এবং সেখানে কিন্তু আমাদেরও ভালো প্রার্থী আছে। কাকে কাকে আমরা দিতে পারবো, কয়জন দিতে পারবো, কয়জন নিয়ে তারা খুশি হবে, এটার কিন্তু নেগোসিয়েশন এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। তো আশা করি নির্বাচনের মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো মাঠে। শরিক দলগুলোর মধ্য থেকে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে কাজ করছে বিএনপির লিয়াজো কমিটি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে বসেছেন নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেয়ার সময়ও চূড়ান্ত হবে। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। পরিচয় শনাক্তে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন চলছে। রাজধানীর রায়ের বাজার কবরস্থানে সকাল থেকে মরদেহ উত্তোলন শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটির প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। জানান, অন্য অজ্ঞাতদের মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে মরদেহ ফেরত দেওয়া হবে। এর বাদলের রিপোর্ট জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে শুরু হয়েছে লাশ উত্তোলন। প্রায় 1.5 বছর পর রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয় দাফন হওয়াদের মরদেহ থেকে ডিএনএ নিয়ে শনাক্ত হবে পরিচয়। এমন খবরে কবরস্থানে ছুটে আসেন অনেক স্বজন। নিহতদের পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। মরদেহ ফিরে পেতে এবং চিহ্নিত করতে কবরস্থানে অবস্থান করছেন তারা। 1.5 বছর ধরে আজকে গেছে। এর মধ্যেই ছেলের লেগে আমি রাস্তাঘাটে পথে কারো পায়ে কম দৌড়ি নেই। আমার ছেলের এই পর্যন্ত আমার কেউ ঠিকানাও দেয় নেই, পাওয়াও দেয় নেই। সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই, কোথাও খুঁজে পাইতেছি না লাশ। পরে আমরা 8 মাস পরে আঞ্জুমান থেকে পাইছি, এই লাশের সন্ধান পাইছি। পরে আঞ্জুমান থেকে এটা ঢাকা মেডিকেলে চেয়ে ছিল, ঢাকা মেডিকেল থেকে আপনার শাহবাগ থানায় মামলা হয়েছিল।
মামলা টামলা করে ওরা আবার পরে কি না কয়েকজন আঞ্জুমান এখানে দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। লাশ উত্তোলনের আগে ব্রিফিং এ সিআইডি প্রধান জানান, আদালতের নির্দেশে বিদেশি ফরেনসিক প্রতিনিধিদের সাথে নিয়ে তারা লাশ উত্তোলন এবং শনাক্তকরণের কাজ করছেন। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। প্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডেব্রিডার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। আমি বিগত 3 মাস সিআইডির সঙ্গে সমন্বিত কাজ করছি। শহীদদের পরিচয় শনাক্তকরণে আন্তর্জাতিক নিয়ম মেনে কার্যক্রম চালানো হবে। লাশ শনাক্তিকরণে কিছুটা জটিলতা থাকলেও আশা করছি সিআইডির সঙ্গে দ্রুতই তা সম্পূর্ণ হবে। অজ্ঞাত মরদেহের সংখ্যা 114 হিসেব করা হলেও সব পরীক্ষার পর আসল সংখ্যা জানা যাবে বলে জানায় সিআইডি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কার সহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। সকাল 10:30 থেকে তারা সড়কটি অবরোধ করে রাখেন। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। দাবি আদায়ে সকাল থেকে সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একটু জানাবেন যে মোবাইল ফোনের দোকানগুলো খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? নামটা বলেন না। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সকাল থেকেই মোবাইল ব্যবসায়ীরা এই বিটিআরসি ভবনের সামনে তাদের 8 দফা দাবিতে তারা এই ভবন ঘেরাও করে রেখেছে। এখানে আশেপাশে যে রাস্তাগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো বন্ধ। এর ফলে কিন্তু অনেক রোগীও এই রাস্তা দিয়ে যেতে পারছে না। তারা যে দাবি জানিয়েছেন সে দাবিগুলো হচ্ছে, প্রথম নম্বর অন্যতম দাবি হচ্ছে এনইআইআর সিস্টেম, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যে সব মোবাইল আগামী 16 ডিসেম্বরের মধ্যে একটি নেটওয়ার্কের মধ্যে সরকারি ডাটার মধ্যে চলে আসবে, এমন ঘোষণা দেওয়ার পর থেকে মূলত মোবাইল ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। এরপরে তারা বলছেন এর আগে বাংলাদেশি প্রবাসীরা প্রতিবার বাংলাদেশে যখন আসেন তখন সাথে করে 4-5টা অতিরিক্ত মোবাইল নিয়ে আসতে পারতেন। সেই মোবাইলগুলোর আসলে কোনো হিসেব থাকতো না, কোনো ভ্যাট দেয়া লাগতো না। এখন সরকার নতুন আইন করেছেন, এইসব মোবাইল সর্বোচ্চ ব্যবহারের বাইরে 2টো আনা যাবে। এর বাইরে আনতে গেলে তাদেরকে ভ্যাট দিতে হবে। ভ্যাটের পরিমাণ সরকার ইতিমধ্যে প্রায় 53% দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার যদিও আশা করছেন আরও হয়তো কমবে এর পরিমাণ, তবে ব্যবসায়ীরা বলছেন যে না, এতে করে তারা মোবাইল ব্যবসা থেকে ছিটকে পড়বে এবং তাদের ব্যবসার সাথে প্রায় 20 লক্ষ মানুষ জড়িত আছেন। তারাও হয়তো একটা সময়ে চাকরি হারাবে, কর্মসংস্থান হারাবে এবং ব্যবসাও গড়ে আসবে। তারা বলছেন সব মিলে বাংলাদেশের 9টি কোম্পানির হাতে এই মোবাইল ব্যবসা চলে যাবে বলে তারা আশঙ্কা করছেন। সব মিলিয়ে যেই প্রতিনিধি দল বিটিআরসি কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন তারা একটু পরেই সব শেষ জানাবেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে ফের রাস্তায় নামছেন রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন অবরোধ কর্মসূচিতে পালন করছেন তারা। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং যারা দাবি নিয়ে রাস্তায় বসেছেন তারা কি বলছেন?
হ্যাঁ, তারই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রস্তাবিত যেটি রয়েছে সেটি ঝুলে থাকার কারণে কিন্তু আজকে কিন্তু তারা এক দফা দাবি আদায়ে তাদের অধ্যাদেশ জারির জন্য এই শিক্ষা ভবনের সামনের সড়কটি অবরোধ করে রেখেছে। ঢাকার যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা রাস্তায় বসে পড়েছে এবং তাদের দাবি আদায়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তাদের একটাই দাবি যেন এই অধ্যাদেশটি ঝুলে রয়েছে অনেক দিন ধরে, এই অধ্যাদেশ জারির কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ কিন্তু শিক্ষা ভবনের সামনের এই সড়কে অবরোধ কর্মসূচিতে নেমেছে এই 7 কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি অতি দ্রুত যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়। শিক্ষার্থীরা জানান প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে তাদের পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতে কারিগরি নিয়ে বিপাকে পড়েছেন প্রায় 1.5 লাখ শিক্ষার্থী। আজকে কিন্তু তাদের এই দাবি আদায় এবং অধ্যাদেশ যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবিতেই কিন্তু তারা আজকের এই কর্মসূচি তারা এখানে চালিয়ে যাচ্ছেন। তো আমরা এখন পর্যন্ত দেখেছি যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে শিক্ষা ভবনের যে সামনের সড়ক সেই সড়কে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা এই সড়কে কিন্তু বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেন তাদের এই দাবি পূরণ করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট আমরা পরবর্তী সংবাদে জানাতে পারব। হাসান, আরেকটি বিষয় জানার ছিল, আমরা দেখেছি যে ওদিকে আগারগাঁয়ে মোবাইল ফোন দোকানিরা ওনারা ওখানে অবরোধ করেছেন রাস্তা, এবং এখানে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। এর ফলে পুরো ঢাকার রাস্তার কি অবস্থা, যানজটের কোনো তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ, যানজটের তথ্য আপনি যেমনটি বলেছেন, যানজটের তথ্য পেয়েছি। এদিকে শিক্ষার্থীরা কিন্তু এই সড়কটিতে বসে পড়ার কারণে আশপাশের সব সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা অনেকক্ষণ ধরে দেখেছি যে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে যে সড়কটি গিয়েছে এই সড়কটিতে যানজট লক্ষ্য করেছি। অন্যদিকে কিন্তু আগারগাঁয়ে যে আন্দোলন করছে ওদিক থেকেও আমরা ওই আন্দোলনের ফলে কিন্তু ঢাকার প্রতিটা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে দীর্ঘদিন ধরে নানা দাবিতে আসলে এই ঢাকার সড়ক অবরোধ করে রাখা হয়, এতে সাধারণ যে নগরবাসী রয়েছে তাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই শুনানি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষী দিয়েছেন পুলিশ সদস্য কামরুল হোসেন, ফের সাক্ষ্য গ্রহণ আগামীকাল। অন্যদিকে জুলাই আগস্টের আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমদানি অনুমতি দেওয়ার পর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি 10 টাকা কমে দেশি পেঁয়াজ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই সাথে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দামও কেজি প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 100 টাকায়। পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 থেকে 30 টাকা। বাজার সহনীয় রাখতে গতকাল সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।